আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফজলুর রহমান কিশোরগঞ্জের অষ্টগ্রাম ইটনা মিঠামাইন এই আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন। এই ব্যক্তি গতকাল মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বিদ্বেষ ছড়িয়েছেন, ঘৃণা ছড়িয়েছেন, তিনি অসংখ্য মিথ্যা কথা বলেছেন, অসত্য তথ্য পরিবেশন করেছেন। বাংলাদেশের মহান পবিত্র সংসদের ভিতরে দাঁড়িয়ে একজন রাজনীতিবিদ নিজের কৃতিত্ব ফলানোর জন্য, নিজের আমিত্ব জাহির করার জন্য তিনি যে পরিমাণ মিথ্যা তথ্য এবং অপতথ্য ছড়িয়েছেন, মিথ্যা কথা তিনি ছড়িয়েছেন, নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য অপরের প্রতি যেভাবে আক্রমণ করেছেন, বাংলাদেশের ইতিহাসে এটি বিরল। এই লোক সম্পর্কে আজকে আমি দুই চারটি কথা বলবো। ৭১ চ্যানেলে সে একটা সাক্ষাৎকার দিয়েছে, প্রায় 12.5 মিনিটের একটা সাক্ষাৎকার। সেইখানে সে 6টা মিথ্যা কথা বলেছে। ওই কথাগুলোই আবার সংসদে এসে বলেছে। সে যে মিথ্যা কথা বলেছে, আমি তার প্রমাণ দেবার আগে চলুন তার সম্পর্কে, তার এলাকার যিনি কমান্ডার আইয়ুব ইবনে হায়দার, কিশোরগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসের একজন অনন্য ব্যক্তিত্ব, যিনি প্রকৃতপক্ষেই মুক্তিযোদ্ধা এবং যিনি কোম্পানি থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি কোম্পানি কমান্ডার হিসেবে নিজেকে আবির্ভূত করেছেন। তার বাড়িও ওই ইটনা, মিঠামাইন এবং অষ্টগ্রাম এই এলাকায় তিনি যুদ্ধ করেছিলেন। তিনি কি বলেছেন, আগে তার কথাটা আসুন আমরা একটু শুনে দেখি। যে ফজলুর রহমান ভাই আমরা সম্মান করি, সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন হচ্ছে ধানের শীষ। এরপরও সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, সে বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা যারা দুনিয়া ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। কিন্তু আজকে তার সেই ইয়েতে দেখা যায় মোবাইলে সে এই এমনভাবে বিবৃতি দিয়ে সারা ওয়ার্ল্ড সে নাম করে ফেলতেছে রাজাকে কইয়া এই যে। কিন্তু সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে 900 মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে ব্যাংকারি ছিল, সে সাতটায় গেছে, রক্ত দিছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যাবাদীকে ভোট দেওয়া বা আমি মনে করি সেটা উচিত না। আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে না এতক্ষণে যে ফজলুর রহমান কোথায় কোথায় মিথ্যা কথা বলেছে এবং তিনি যে একজন মূলত বেশি কথা বলা লোক এবং অনেকটা অসংলগ্ন কথাবার্তা বলেন। বয়স অনেক হয়ে গেলে এটা হয়, অবশ্য এটা তার দোষ না, এটা তার বয়সের দোষ। তো এই ফজলুর রহমানের ঠিক এই অবস্থা হয়েছে। সে দাবি করে যে তার বয়স নাকি 78 বছর, 77 বছর ইত্যাদি। মানে সে তার ভিতরে একটা বয়সের অহমিকা তার ভিতরে কাজ করছে। কিন্তু সংসদে যখন এই ভাষণগুলো তিনি দিলেন, তখন আমরা শাহজাহান চৌধুরীর কাছে যে বক্তব্য শুনেছি, জামাত আমির এইখানে তার বক্তব্যের কাউন্টার দিতে পারেন নাই। জামাত আমির তার স্বভাব সুলভ মিনমিন স্বভাবের মানুষ, তিনি সেই স্বভাবে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে তিনি তার বক্তব্যে তিনি কষ্ট পেয়েছেন, তিনি হার্ট হয়েছেন। আরে ভাই, আপনাকে তো হার্ট করার জন্যই সে বক্তব্য দিয়েছে। সে কি আপনাকে ভালোবাসার জন্য বক্তব্য দিয়েছে? সে তো আপনাকে চুমা দেবার জন্য বক্তব্য দেয় নাই। আপনি আঘাত পাবেন, আপনি মনে কষ্ট পাবেন, আপনি ভেঙে পড়বেন, আপনি মুষড়ে পড়বেন, এই জন্যই তো এই কথা, এই কাজগুলো করার জন্যই তো সে বক্তব্য দিয়েছে। আপনি কার কাছে কোন রাজনীতি করতে যাচ্ছেন? এই ফজলুর রহমানের মতো লোকের কাছে আপনি যদি মানে এক থাপ্পড় খেয়ে আর এক গাল পেতে দেওয়ার রাজনীতি করেন, এখানে আপনি পারবেন না। কারণ এরা হচ্ছে বাটপার, বিশ্ব বাটপার। এগুলো এরা আন্তর্জাতিক মানের বাটপার। সে মুক্তিযুদ্ধে তার নিজের অবস্থানকে প্রতিষ্ঠিত করার জন্য এইভাবে গোলাবাজি করছে, চাপাবাজি করছে। সে তো মূলত একজন পোল্টিবাজ। আপনি এই কথাগুলো কেন বলতে পারলেন না? জামাত আমির যদি সাথে সাথে হুঙ্কার দিতেন যে ফজলুর রহমান আপনি মুক্তিযোদ্ধা নন, আপনি মুজিব বাহিনীর সদস্য ছিলেন। মুজিব বাহিনীর সদস্য আর মুক্তিযোদ্ধা এক নয়। যেরকম রক্ষী বাহিনী আর সেনাবাহিনী এক নয়, ওরকম মুজিব বাহিনী আর মুক্তিযোদ্ধা এক নয়। মুজিব বাহিনী সরাসরি ভারতের দালাল। ভারত তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এখানে পাঠিয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, ডাকাতি করার জন্য, চুরি করার জন্য, ছিনতাই করার জন্য।
মুজিব বাহিনীর সদস্য যারা ছিল তারা প্রত্যেকেই চুরি ডাকাতি ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। এবং এই যে আইয়ুব ইবনে হায়দার, এই কথা কিন্তু তিনি বলেছেন যে তার ভাইকে পিটিয়ে মানুষ মেরে ফেলেছিল এই চুরি ডাকাতি করার কারণে, এই ফজলুর রহমানের ভাইকে। কেন জামাত এই কথাগুলো সংসদে তুলে ধরতে পারলো না? এই ফজলুর রহমানের মুখোশ কেন সংসদের ভিতরেই জামাত ইসলাম টেনে খুলে দিতে পারলো না? এটা তো উচিত ছিল। তার আমিত্ব, তার এই বাটপারি, এই পল্টিবাজি, এগুলো তার চিরতরে ওইখানেই খতম হওয়ার কথা ছিল, কিন্তু জামাত এটা পারে নাই। এই ফজলুর রহমান তো পল্টিবাজ, একে আপনারা পল্টিবাজ হিসেবে চিহ্নিত করবেন। এই পল্টিবাজ জীবনে গামছা, সূর্য, লাঙল, নৌকা কোনো কিছু বাদ নাই। আপনারা কি আমাদেরকে, যারা এইভাবে পল্টিবাজ, আদর্শচ্যুত মানুষ, যারা স্বার্থের কারণে যারা প্রত্যেক জায়গায় বিক্রি হয়ে যান বানডাকা ছাগির মতো, তাদেরকে আমরা আদর্শবান নেতা হিসেবে মানব? তাদের কথা আমাদের বিশ্বাস করতে হবে? আমাদের বিশ্বাসের কি এত অভাব পড়ে গেছে, আকাল পড়ে গেছে যে এই জাতীয় লোকদেরকে আমরা নেতা মানব? যে শুধু সালুন থেকে বেড়ায়, আজ এরটা ভালো লাগলো না, কাল ওরটা। ফজলুর রহমান তো সেইটা। সে এমন কোনো দল নাই যেখানে সে যায় নাই, এমন কোনো ঘাট নাই যেখানে সে জল খায় নাই, এমন কোনো নদী নাই যেখানে সে সাঁতরায় নাই। প্রত্যেক নদীতে, প্রত্যেক ডুবাতে সে সাঁতার কেটেছে। সেই ফজলুর রহমানকে আমাদের এখন নেতা মানতে হবে? যাই হোক, এখন আসুন আমরা এই কথাটা একটু বোঝার চেষ্টা করি যে কেন সে এইভাবে গোলাবাজি করছে। সে তো পল্টিবাজ, এই পল্টিবাজ হয়েও সে কেন গোলাবাজি করছে এবং মুক্তিযুদ্ধের মহান সাজার জন্য সে কেন চেষ্টা করছে, এটা একটু বোঝা দরকার। আসুন আমরা এক এক করে বুঝি। তারপরে কোন 6টা বিষয়ে সে মিথ্যা কথা বলছে ওইটা আমি একটু দেখিয়ে দেবো লাস্টে, একেবারে লাস্টে জাস্ট দেখিয়ে দেব। প্রথমত, এই পল্টিবাজগুলো, যারা পল্টিবাজ দেখবেন, এরা যখনই এক জায়গা থেকে অন্য জায়গায় পোল্ট্রি নিয়ে চলে যায়, চলে যাওয়ার পরে তার ঘাড়ে একটা দায়িত্ব এসে পড়ে, তার নিজেকে মেলে ধরার, অর্থাৎ সে ওইখানে কতটা ডেডিকেটেড এটা তাকে প্রমাণ দিতে হয়। কারণ সে তো আগে এক ঘাট পার হয়ে মেরে এসেছে, এক ঘাটের জল তো সে খেয়ে এসেছে, এক ডুবায় এসে সাঁতরিয়ে এসেছে। তাহলে আর এক ডুবায় এসে যখন পড়লো, তখন এই ডুবার লোক তো তাকে বিশ্বাস করবে না, কারণ সে তো চরিত্রহীন, তাকে বিশ্বাস করার তো কোনো কারণ থাকতে পারে না। তখন তাকে যে কাজটা করতে হয়, এটা হচ্ছে সে আগে যেখানে ছিল সেইটাকে এমন ভাবে তার কাজা কাফফারা আদায় করতে হয়, ওইটার বিরোধিতা করে, যে এই কাজা কাফফারা আদায় করতে গিয়ে সেটা সত্য হোক আর মিথ্যা হোক, সেটা জুলুম হোক আর বেজুলুম হোক, তাকে সেই ভূমিকাটাই পালন করতে হয়। ফজলুর রহমানের অবস্থা হয়েছে সেরকম। সে মূলত আওয়ামী লীগ, এখনো সে আওয়ামী লীগ করে, বিএনপি এটা বুঝতে পারে নাই। আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে ফজলুর রহমানের চরিত্র সম্পর্কে বারবার সতর্ক করেছি বিএনপিকে। জানি না কোন এক অদৃশ্য কারণে বিএনপি তারপরেও এই ফজলুর রহমানের মতো ভুয়া মুক্তিযোদ্ধাকে, ওই আইয়ুব বিন হায়দারের দৃষ্টিতে সে কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা, তো এই ভুয়া মুক্তিযোদ্ধাকে কেন বিএনপি নমিনেশন দিল আমরা বুঝতে পারলাম না। তো এইটা, সে যে পল্টিবাজ, এই পল্টিবাজগিরি ঢাকার জন্য সে এই স্ট্যান্ডটা বেছে নিয়েছে। আওয়ামী লীগ করে এসেছে, কাদের সিদ্দিকীর দল, ওই যেহেতু মুজিব বাহিনী ছিল, তো মুজিব বাহিনী তো সরাসরি ভারতের ইন্ধনে কাজ করেছে এখানে। কাদের সিদ্দিকী ওই মুজিব বাহিনীর সদস্য ছিল। ঢাকার রাজপথে প্রকাশ্যে কাদের সিদ্দিকী বেনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ হত্যা করেছে। সেই দলের লোক হচ্ছে এই ফজলুর রহমান। তো কাদের ওর দল করেছে, সূর্য মার্কা করেছে, আরো অনেক দল করেছে। এই দলগুলো করার পরে তারপরে সে সর্বশেষ বিএনপিতে এসেছে। জাস্ট এতদিন কিন্তু সে আর কোনোদিন এমপি হতে পারে নাই। এখন এই বিএনপিতে এসে এইবার বলা হয়ে থাকে যে পাইয়ে দিয়েছে আসন, সে কিন্তু এখানে এমপি হলো তার জীবনের শেষ বিকেলে এসে, পোল্টিবাজি করে এইখানে সে সফল হয়েছে। তাহলে এর চরিত্রটা দেখেন, সে এখন বিএনপি, সে যে বিএনপি এইটা প্রমাণ করার জন্য ওই স্ট্যান্ডটা সে ধরে রেখেছে। তাকে আগের যে ঘাটগুলো মারিয়ে এসেছে, এই জায়গার প্রচন্ড রকমের দুর্নাম তাকে করতে হচ্ছে, একেবারে ও জান প্রাণ দিয়ে তার এই কাফফারা আদায় করতে হচ্ছে। যেমনটি আন্দালিব রহমান পার্থ, এই পল্টিবাজগুলোই দেখবেন যারা বেশি কথা বলছে, আপনারা দেখবেন সেই পল্টিবাজ আন্দালিব রহমান পার্থ। এই পার্থটাকে, এই পার্থ হচ্ছে নিজের মার্কা গরুর গাড়ি, ওর শ্বশুরের মার্কা ছিল নৌকা, ওর বাপের মার্কা ছিল লাঙ্গল, ও এখন হয়েছে ধানের শীষ। চিন্তা করছেন, মানে নিজের মার্কা গরুর গাড়ি বাদ দিছে, তারপরে বাপের মার্কা লাঙ্গল বাদ দিছে, শ্বশুরের মার্কা নৌকা বাদ দিছে, এখন ধানের শীষে এসে এমন ভাবে কথা বলছে, বুঝতে পারবেন যে ওই আন্দালিব রহমান পার্থ, তার নিজের একটা দল আছে, সে একটা দলের প্রধান।
এটি বোঝার উপায় আছে? এটি বোঝার উপায় নাই। কারণ কি? কারণ সে বিএনপিতে এমনভাবে লীন হয়ে গেছে, তার অতীত যে আওয়ামী লীগ করতো, লাঙ্গল করতো, সবই কিন্তু ফ্যাসিস্ট, ফ্যাসিবাদের দোসর। এবং সে শেখ পরিবারের একেবারে খুব ঘনিষ্ঠ মানুষ। শেখ হাসিনার আপন ফুফাতো ভাইয়ের জামাই, সে আপন ফুফাতো ভাইয়ের জামাই। তাহলে বুঝতেই পারছেন, তাকে এখন প্রমাণ দিতে হচ্ছে যে না, ওইগুলোতে আমি নাই। তাহলে বুঝতে পারছেন যে কেউ যদি কারোর বাপকে অস্বীকার করতে চায় যে অমুক আমার বাপ না, তখন কিন্তু এই অস্বীকারের জন্য তাকে, তার ওই বাবাকে এত বেশি গালাগালি করতে হয়, এত বেশি বিরোধিতা করতে হয়, যে তখন মানুষ যাতে বিশ্বাস করে যে না, তার বাপ হলে পরে তো সে এত বিরোধিতা করতো না, এত গালিগালাজ করতো না। এই যে রাশেদ খান, একটা গণ অধিকারের বেশি কথা বলছে না, এও পল্টিবাজ। কি করছে? সে গণ অধিকারের সাধারণ সম্পাদক ছিল, সেইখান থেকে সে বিএনপি থেকে সেইটা ছেড়ে দিয়ে সে বিএনপি থেকে নমিনেশন নিল, বিএনপির হয়ে, বিএনপিতে যোগ দিয়ে। কারণ কি? এখন সে বেশি কথা বলছে, তার কারণ সে তার অতীতে সে শেখ হাসিনাকে মা ডেকেছে, শেখ হাসিনাকে এই রাশেদ খান মা ডেকেছে। এইরকম যারা পল্টিবাজ, যাদের চরিত্র বলতে কিছু নাই, শুধুমাত্র স্বার্থের কারণে রাজনীতি করে, এক জায়গায় নমিনেশন পেল না, আরেক জায়গায় চলে আসে মুহূর্তের ভিতরে, এইগুলোই তাদের ওই অতীত জঘন্য ইতিহাস ঢাকার জন্য তারা এইরকম গোলাবাজি করে, এইভাবে তারা ধাপ্পাবাজি করে। ফজলুর রহমানের 6টা মিথ্যা আসেন এবার আমরা একটু ধরিয়ে দেই। ফজলুর রহমান তার বক্তব্যের ভিতরে প্রথমেই দাবি করেছিল যে আমি 9 তারিখে কিশোরগঞ্জে পতাকা উড়াইছি। এটা সে মিথ্যা কথা বলছে। আসলে কিশোরগঞ্জে প্রথম পতাকা উড়েছিল 6 তারিখে। এরপরে সে আরেকটা দাবি করেছে যে সে ইটনায় নিজের ট্রেনিং করেছে। আইয়ুব বিন হায়দার বলছে ইটনায় অষ্টগ্রামে মিরামাইনে কোনোদিন প্রশিক্ষণ তো হয়ই নাই, বরং সে রাইফেলই হাতে করে নাই কোনোদিন। সে যে কোন রাইফেলের কি নাম এইটাই সে বলতে পারবে না, এটা সে মিথ্যা কথা বলেছে। এরপর বলছে জাফলং এর ডাউকিতে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সে অংশগ্রহণ করেছিল, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস, ওই অঞ্চলের যে ইতিহাস, তাতে ডাউকিতে কখনো যুদ্ধ হয় নাই, কখনোই যুদ্ধ হয় নাই। তাহলে এটাও তার ধাপ্পাবাজি, তার গোলাবাজি, এটাও সে মিথ্যা কথা বলেছে। এরপরে বলছে করিমগঞ্জ থানা সে উড়িয়ে দিয়েছিল, লুটপাট করেছিল, এই জাতীয় কথা বলেছে, সেখানে যুদ্ধ করেছে, এটাও তার মিথ্যা কথা। এখানে এই ধরনের ঘটনা ঘটে নাই, মুক্তিযুদ্ধের ইতিহাসে এই ধরনের ঘটনার উল্লেখ নাই। তারাইল থানার কথাও ঠিক একইভাবে বলেছে, সেখানেও এই ঘটনাটা পাওয়া যায় নাই, এটাও তার মিথ্যা কথা। আর সর্বশেষ কালনি যুদ্ধের কথা বলছে, সেখানে একটা পানির ভিতর দিয়ে তারা যাচ্ছিল, মাত্র যারা দুইজন ছিল, নদীর এপার থেকে ওপার থেকে গুলি করা হচ্ছিল, আর 169 জন পাকিস্তানি সৈন্য ছিল। এই দুইজন মিলে 169 জন পাকিস্তানি হানাদার বাহিনীকে সে খতম করেছে। এটা কি কোনোদিন বিশ্বাসযোগ্য কথা? কোনোদিন এই কথা কেউ মেনে নিতে পারবে? মানা যায়? এইভাবে সে একের পর এক মিথ্যা কথা বলে আসছে। এবং সে এখানে দাবি করেছে যে আমি এত বড় পারেখা ছিলাম যে আমার নাম শুনলেই মানুষ থরথর করে কাঁপতো। পাকিস্তানি বাহিনীরা, রাজাকাররা আমার নাম শুনলে আর ওই এলাকায় ঢুকতো না। আমি শুধু বলতাম ফায়ার, সাথে সাথে তারা সেখান থেকে, এই ফায়ার বলার সাথে সাথে তারা পালিয়ে যেত। সুতরাং আমার কখনো যুদ্ধই করতে হয় নাই। এই ধাপ্পাবাজ এই মহান জাতীয় সংসদে ঢুকে তার ধাপ্পাবাজির মাধ্যমে, তার গোলাবাজির মাধ্যমে, তার পোল্টিবাজিকে সে জায়েজ করতে যাচ্ছে। সুতরাং বাংলাদেশের জনগণকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই জাতীয় ধাপ্পাবাজদেরকে, পোল্টিবাজদেরকে, চরিত্রহীন লোকদেরকে আমরা আর যাই হোক নেতা বলে মানতে পারি না। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন জানাবেন মন্তব্যের ঘরে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।